আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসা 2019-20 সেশনের ম্যাথমেটিক্স অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব। আর তোমরা হয়তো জানো এইবার গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন করার দায়িত্ব আছে এই ইসলামী ইউনিভার্সিটি। এই জন্য এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেখ। দেখো এই প্রশ্নে ম্যাট্রিক্স থেকে করা হয়েছে, যদি এ ও বি দুইটা ম্যাট্রিক্স হয় তবে এ বি ইনভার্স ম্যাট্রিক্স নিচে কোনটি সত্য মানে। সো নরমালি যদি হচ্ছে এ বীজগণিতের ক্ষেত্রে এ বি এর উপরে ইনভার্স থাকে, এটাকে আমরা হচ্ছে এ ইনভার্স এ ইনটু হচ্ছে বি ইনভার্স এভাবে লিখতে পারি, অথবা বি ইনভার্স এ ইনটু হচ্ছে এ ইনভার্স এ, যে কোনো একটা ফরম্যাটে হচ্ছে বীজগাণিতিক যদি থাকে এরকম লেখা যায়। বাট এটা আমরা কিসের বলতেছি, ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের সেরকম কোনো শর্ত নেই, জাস্ট মাত্রা মানে হচ্ছে দুইটার মাত্রা সেম হতে হবে। বাট গুণলে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু হতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এ বি এরপর হচ্ছে ইনভার্স। এটাকে অনেক সময় কি মনে করবে, আমরা হচ্ছে এর পরে ইনভার্স দিলাম ইনটু হচ্ছে বির পরে ইনভার্স দিলাম, তাহলে এরকমই তো মনে হচ্ছে, তাই তো। তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার হচ্ছে এ ইনভার্স ইনটু বি ইনভার্স ওইটা। কিন্তু এইটা হবে না, এটা ম্যাট্রিক্সের একটা মনে রাখবা হচ্ছে ফেমাস একটা বৈশিষ্ট্য, যে এ বির পর যে ইনভার্স হয় এটা হবে হচ্ছে আগে বি ইনভার্স, তারপরে হচ্ছে এ ইনভার্স। এটা একটা ফর্মুলায়। সো এই ফর্মুলাটা ভালোভাবে মনে রাখবো, অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সো অ্যান্সারটা হবে সি নাম্বার বি ইনভার্স ইনটু হচ্ছে এ ইনভার্স। আশা করি এইটা দেখো এই প্রশ্নে বলেছে একটা সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খন্ডাংশ যদি এ বি হয়, বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এরূপ রেখার সমীকরণ বের করতে বলছে। ধরো এইরকম একটা রেখা গেছে, এই রেখার মধ্যবর্তী এটার এই এইটুকু রেখার মধ্যবর্তী কিন্তু রেখা এইখানে হবে, মধ্যবর্তী বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে কত, এ কমা বি সমদ্বিখণ্ডিত করলে এখন বলছে এই রেখার সমীকরণ কোনটা হবে, তাই তো। সমদ্বিখণ্ডিত করে দেখো ভুজের মান অবশ্যই অর্ধেক হবে, কোটির মান অবশ্যই অর্ধেক, এটা দিয়ে আছে। তাহলে ভুজের মানে এইখানে যে বিন্দু হবে সেটা কিন্তু এর দ্বিগুণ হবে, বুঝছো, যেহেতু সমদ্বিখণ্ড করছে মানে দুই ভাগের এক ভাগ এইখানে আছে, তাহলে এইখানে ভুজের মান কিন্তু হচ্ছে যে ভুজের মান আছে সেটার দ্বিগুণ হবে। আর এইখানে কিন্তু যেহেতু এক্স অক্ষ ছেদ করে কোটির মান কিন্তু এখানে 0 হবে। আর এইখানে দেখো এইটা কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করে, এইটা যে কোটির মান আছে সেটা দ্বিগুণ হবে। আর হচ্ছে যেহেতু এক্স ওয়াই অক্ষকে ছেদ করে, এইটার হবে হচ্ছে এইটুকুর এইখানে ছেদ বিন্দু হবে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে ভুজের মান 0 আর কোটির মান এইখানে যে সমদ্বিখণ্ডিত করছে তার দ্বিগুণ হবে 2b। তাহলে আমরা ওই রেখার হচ্ছে এই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে কি বের করতে পারলাম, দুইটা হচ্ছে খন্ডিত অংশের মানে অক্ষ দুটিকে কত কত বিন্দু ছেদ করে এটা বের করতে পারলাম। এইবার দুইটা বিন্দুর যদি আমরা ছেদ বিন্দু দিয়ে থাকে সেইটার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু ডিভাইডেড হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে যদি দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরি, তাহলে ফর্মুলা হতে হবে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আচ্ছা এটাকে প্রথম বিন্দু ধরলাম, তাহলে হবে 2a ডিভাইডেড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান 0 ইকুয়াল হবে হচ্ছে এক্স ওয়ান হচ্ছে 2a মাইনাস হবে হচ্ছে এক্স টুটা হবে হচ্ছে 0 ডিভাইডেড ওয়াই ওয়ানটা হচ্ছে 0 মাইনাস হচ্ছে ওয়াই টু হচ্ছে 2b। এখানে যদি ক্যালকুলেশন করে দেখো এক্স মাইনাস 2a ডিভাইডেড হচ্ছে ওয়াই, এখানে হবে ওয়াই, ওপরে হবে হচ্ছে 2a, এখানে হবে হচ্ছে মাইনাস 2b বা দেখো এই টু কাটা যায়, আর আর যদি গুণ করে এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে bx
ইন্টু হবে -2ab আর ইকুয়াল এখানে দেখো হবে হচ্ছে a ইন্টু ওয়াই। বা চলো এটাকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে হবে হচ্ছে একটু সাথে লিখলাম এক্স বি প্লাস হচ্ছে এ ওয়াই ইকুয়াল হচ্ছে 2ab। দেখো এরকম কিন্তু ফরম্যাটে নাই, সেহেতু কি করব, এরকম ফরম্যাটে নাই। দেখো এক্স এর সাথে হচ্ছে উপরে দেখো এক্স ডিভাইডেড সামথিং আছে, আর ডান পাশে প্রত্যেকটা সমীকরণের 1 আছে। তাহলে কি করব, 1 বানানোর জন্য ডান পাশে যেটা আছে সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ করব। 2ab এখানেও ভাগ হবে হচ্ছে 2ab, এই পাশে হবে 2ab। এবার একটু আমি উপরে হচ্ছে নিচে একটু উপরে লিখি, দেখো তাহলে কি হয় এখানে। বা অতএব সমীকরণে একবার চলে আসবে এ বি আর এ বি কাটা যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স ডিভাইডেড 2a প্লাস হচ্ছে এ এ এ কাটা যাবে, তাহলে ওয়াই ডিভাইডেড 2b, ওয়াই ডিভাইডেড 2b, আর ডান পাশে এইটার এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 1। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি পাইলাম কি, এক্স ডিভাইডেড 2a প্লাস ওয়াই ডিভাইডেড হচ্ছে 2b ইকুয়াল হচ্ছে 1। আর আমি তোমাকে ডিটেলস এভাবে বুঝাইলাম, তোমরা সুন্দরভাবে মুখস্থ রাখবা যে দুইটা বিন্দুর খন্ডিতাংশ যদি হচ্ছে এত বিন্দুতে a, b বিন্দুতে, বা এখানে এক্স ওয়াই থাকতো, এক্স ওয়াই থাকবে না, তো এখানে হচ্ছে যদি এখানে পি কিউ থাকতো, তার সমীকরণ হবে হচ্ছে এক্স ডিভাইডেড ওই চলকের দ্বিগুণ ডিভাইডেড হচ্ছে মানে ভুজের দ্বিগুণ, আর কোটির ওয়াই নিচে থাকবে কোটির দ্বিগুণ ইকুয়াল হচ্ছে 1। এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা, আমি ডিটেলসে কিন্তু বুঝাইছি। বা এখানে যদি হচ্ছে ধরো 2 আর এখানে 3 দেওয়া থাকতো, এখন যদি বলতো মধ্যবর্তী সমদ্বিখণ্ডিত এত হলে এর সমীকরণ কি হবে, দেখো এক্স ডিভাইডেড এই ভুজ যে আছে তার দ্বিগুণ হবে 4 প্লাস এখানে যে কোটি আছে ওয়াই ডিভাইডেড কোটির হবে হচ্ছে দ্বিগুণ মানে হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 1। বুঝতেছো? এটা এইরকম ফরম্যাটটা মুখস্থ রাখবো, অনেক কাজে পড়ে দিবে। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে বৃত্ত দ্বারা অয় অক্ষকে খন্ডিতাংশের পরিমাণ কত, এইটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো কি বলছে, অয় অক্ষের খন্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2, ফর্মুলা হচ্ছে 2f স্কয়ার মাইনাস হচ্ছে 6। এটা হচ্ছে অয় অক্ষকে খন্ডিতাংশের পরিমাণ, আর যদি x অক্ষকে বলতে তাহলে 2 ইনটু রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। তো আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমরা f এবং c এর মান বের করতে হবে। সো দেখো f কিভাবে পাবো, y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে আমরা f এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে y এর সহগ কত, এখানে y এর সহগ হচ্ছে -6 ডিভাইডেড হচ্ছে -2, তাহলে হবে কিন্তু হচ্ছে 3। আমরা এটা f এর মান পাইলাম হচ্ছে 3, আর c টা হচ্ছে কনস্ট্যান্ট মান, মানে এখানে কত দেখো 8। তাহলে এখানে f এবং c এর মান বসাই, তাহলে দেখো 2 ইনটু রুট ওভার f এর মান পাইছে হচ্ছে 3 পরে হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 6 হচ্ছে 8। তাহলে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন 2 ইনটু রুট ওভার 3 পরে স্কয়ার হচ্ছে 9 মাইনাস হচ্ছে 8। তাহলে দেখো 2 ইনটু 9 মাইনাস 8 মানে 1, আর রুট ওভার 1 মানে 1 হয়, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে অয় অক্ষের খন্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নটা আমি হচ্ছে এই মাত্র সমাধান করেছি, বাট হচ্ছে ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি, যার কারণে আমি এই ম্যাথটা করে দেবো না, জাস্ট এখন বুঝে দেবো, বুঝছো? আচ্ছা দেখো এই প্রশ্নে বলেছে cos থিটার মান দিয়েছে 12 ডিভাইডেড 13 হলে tan থিটার মান বের করতে বলেছে। সো দেখো কি দিয়েছে, cos থিটা সমান 12 ডিভাইডেড 13। cos থিটা সমান আমরা কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমির মান 12 আর অতিভুজের মান হচ্ছে 13। আমাদের tan থিটা এর মান বের করতে বলছে, tan থিটা সমান কি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে আমাদের কি লাগবে, লম্ব এবং ভূমির মান বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, আমরা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের মাধ্যমে খুব সহজে লম্ব ভূমি অতিভুজ এগুলো বের করতে পারবো। তাহলে এই ডাটা থেকে কি লিখতে পারবো, ভূমির মান কত। ও আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ,
এইটা একটা সমকোণ, এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি এটা লম্ব হবে, এটা ভূমি আর এটা অতিভুজ। এটা ক্লাস 19 এর বেসিক তোমাদের শেখার কথা। যাই হোক, তাহলে দেখো ভূমির মান কত 12, ভূমির মান কত 12 আর অতিভুজের মান হচ্ছে 13, আর লম্বর মান কিভাবে পাবো, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে আসবে রুট ওভার 25। রুট ওভার 25 মানে হচ্ছে রুট ওভার 25 মানে হচ্ছে 5। তাহলে দেখো আমাদের লম্ব, আমাদের tan থিটার সমান সমান কি আছে, লম্ব ডিভাইডেড ভূমি, এটা ফর্মুলাটা। লম্বর মান কত 5, লম্বর মান হচ্ছে 5 আর হচ্ছে ভূমির মান হচ্ছে 12। তাহলে আমরা tan থিটার মান পাইলাম 5 ডিভাইডেড 12। এখন অনেকে বলতে পারো ভাই এখানে প্লাস মাইনাস কেন দিলাম, দেখো অপশন বলে যে প্লাস মাইনাস সবগুলোতে আছে, আর এই অ্যানসারটা প্লাস মাইনাস হবে কেন, এখন কোয়াড্রেন্টের জন্য। দেখো cos থিটার মান পজিটিভ মান দেয়া আছে, cos থিটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে এবং চতুর্থ কোয়াড্রেন্টে cos থিটার মান পজিটিভ হয়, বাট tan থিটার মান কিন্তু, তাহলে এই যে মান দেয়া আছে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে হতে পারে, থার্ড কোয়াড্রেন্টে হতে পারে, বুঝছো, সরি ফোর্থ কোয়াড্রেন্টেও হতে পারে, কিন্তু tan থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ বাট ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে tan থিটা নেগেটিভ, সেই কারণে এই tan থিটার মান প্লাস মাইনাস দুটো ইউজ করতে হয়। সো আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যানসারটা হচ্ছে প্লাস মাইনাস 5 ডিভাইডেড 12, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। প্রশ্ন হচ্ছে লিমিট, এই ম্যাথটা দেয়া আছে, আমি এর আগে কিছুক্ষণ আগে সমাধান করেছি, ওইখানে রিটেন প্রসেস এবং হচ্ছে শর্টকাট প্রসেস দুইটা প্রসেস দেখাচ্ছি, এখন আর আমাকে ভালো লাগতেছে না, যার কারণে আমি ম্যাথটা শর্টকাট ফরম্যাটে জাস্ট ওইটাই শুধু আমি দেখে দেব। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x, এখানে সাইন বা ট্যান যেটা থাকে, অ্যাঙ্গেল যদি থাকে এইটাই অ্যাঙ্গেল থাকে, ধরো এখানে হচ্ছে p ডিভাইডেড a টু দি পাওয়ার x, মানে এইটা এটা সেম হতে হবে, আর সাইন বা এখানে ট্যান বা সাইন ইনভার্স বা ট্যান ইনভার্স যেটা হোক এর ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানসার, p এটা হচ্ছে অ্যানসার। তাহলে দেখো এটা কিন্তু ওই রকম ফর্মেটে আছে, দেখো লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার হচ্ছে x সাইন, এর ভিতর আছে হচ্ছে টু দি পাওয়ার x ডিভাইডেড হচ্ছে, সরি উপরে হচ্ছে b ডিভাইডেড হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে x। তখন লিমিট x টেন্ডস টু 0 আছে, এইটার এটা সেম, এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যানসার। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে b, তাহলে হচ্ছে ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে দেয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড রুট ওভার 2ax মাইনাস হচ্ছে x স্কয়ার, আর এই dx টা এখানে লিখলাম। সো দেখো এইটাকে সমাধান করতে হবে আমাদের হচ্ছে এই ফর্মুলা দ্বারা 1 ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার dx, এরকম যদি ফরম্যাটে বানানো যায় এইটার অ্যানসার হয় হচ্ছে sin ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c। দেখো এরকম ফরম্যাটে আমি এই রুটের ভিতরে যে আছে এটাকে বানানোর চেষ্টা করি, এরকম ফরম্যাটে যদি বানানো যায় দুইটার উপর স্কয়ারটা মানতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বা x মানে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যেকোনো একটা ফরম্যাট করব, বাট এখানে মাইনাস আছে, সেহেতু আমরা যে কাজটি করব 1 ডিভাইডেড রুট ওভার, দেখো x স্কয়ারের সামনে নেগেটিভ সেহেতু মাইনাস কমন নিলাম, তাহলে হবে x স্কয়ার, এখানে হবে হচ্ছে মাইনাস 2a, যদি x কে ধরি a x, বিটা হবে হচ্ছে a প্লাস হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে এর পরে স্কয়ার, বাট এখানে কি a স্কয়ার ছিল না, এক্সট্রা যোগ করেছে কি প্লাস x স্কয়ার, সমতা করার জন্য মাইনাস x স্কয়ার করলাম, এইটা এটা কাটা যাবে, দেখো আগে লাইন আসবে। তো এইটুকু দেখো হচ্ছে স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড মাইনাস এখানে হবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এই ব্র্যাকেট যখন উঠে দেব তখন মাইনাস মাইনাসে প্লাস a স্কয়ার হবে, একটু সাজিয়ে দেয়, দেখো a স্কয়ারটা আগে আছে, এখানে হবে dx, 1 ডিভাইডেড a স্কয়ারটা প্রথমে লিখলাম আর এটা পরে লিখলাম x মাইনাস a হোল স্কয়ার dx। দেখো এবার কিন্তু এইটার মতো হয়েছে, দুইটার পরে স্কয়ার টার্ম বানাইছে, তাহলে এইটার অ্যানসার হবে sin ইনভার্স a ডিভাইডেড পুরোটুকুই a হবে, কিন্তু x মাইনাস a ডিভাইডেড a, এটা এখানে a হবে প্লাস হচ্ছে c। দেখো এইটার সাথে আমাদের এই নাম্বার অপশন মিলাচ্ছে, এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার।
দেখো এই প্রশ্নে এইটার মান বের করতে বলেছিল, যেটা দিয়েছে এটা লিখবে 1 প্লাস ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এর মান কত। সো দেখো আমরা জানি হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার এর মান হচ্ছে 0। দেখো এইখানে 1 প্লাস ওমেগার একটা মান বের করতে পারবো, বা অর্থাৎ 1 প্লাস ওমেগা এর মান হবে হচ্ছে ওমেগা স্কয়ার, এর পাশে বাড়ালে মাইনাস ওমেগা স্কয়ার। এর মান কত? মাইনাস ওমেগা স্কয়ার। এখানে কিন্তু মাইনাস ওমেগা স্কয়ার আছে। এবার দেখো 1 মাইনাস ওমেগার মান কিন্তু এখান থেকে বের করতে পারবো না, বাট 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কিন্তু বের করতে পারবো। অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কয়ারের মান হবে, ওমেগাকে এই পাশে পাঠালে মাইনাস ওমেগা হবে। 1 প্লাস ওমেগার মান হচ্ছে 1 প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওমেগা, এখানে কিন্তু মাইনাস ওমেগা আছে। মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস 2 ওমেগা স্কয়ার, এর সাথে কিন্তু গুণ আছে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা, তাহলে মাইনাস 2 তাহলে হচ্ছে প্লাস 4, আর ওমেগার সাথে ওমেগা স্কয়ার সাথে ওমেগা গুণ করলে ওমেগা কিউব, আর এই ওমেগা কিউবের মান হচ্ছে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। তো দেখো এখানে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের দুইটি মূলই -3 হলে আর এর মান কত। সো এই ম্যাথ দুই ভাবে সমাধান করা দেওয়া যায়। এর পূর্বে কিছুক্ষণ আগে আমি দুই ভাবে সমাধান করে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় যে সেখানে আমার ভয়েস হচ্ছে রেকর্ড হয়নি, মাইক্রোফোনের চার্জ ছিল না। যাই হোক আমি একটা পদ্ধতিতে দেখাবো। যে সমীকরণ দেওয়া আছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 6x প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0। এর মূল দুইটা হচ্ছে -3 এর নিচে মান 0। যেটা মূল সেটা অবশ্যই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ x এর পরিবর্তে -3 বসে দাও, তাহলে আর এর মান বের হবে। -3 এরপর হচ্ছে স্কয়ার প্লাস 6 ইনটু x এর পরিবর্তে -3 প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0, বা এখানে হবে হচ্ছে +9, এখানে হবে -18 প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0, বা এখানে হবে -9 প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0। অতএব আর এর মান হচ্ছে +9, তাহলে আর এর মান কত? 9, বি নাম্বার কারেক্ট আনসার। পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে যে এখানে 0 থেকে এর মান হচ্ছে বড় পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। যদি পরাবৃত্ত হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax এরকম ফরম্যাট থাকে, সেটা পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় a, 0। আর যদি পরাবৃত্ত যদি x স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ay এরকম ফরম্যাটে থাকে, সেটার উপবৃত্তের হচ্ছে উপকেন্দ্র হচ্ছে 0, a। দেখো তো এটা হচ্ছে এইটার সাথে মিলে যাচ্ছে, তাহলে উপকেন্দ্র হবে 0, a, 2 নাম্বার কারেক্ট आंसर। দেখো তো দেখো উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে যেখানে a হচ্ছে ছোট, b হচ্ছে বড়, উপকেন্দ্রের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে। x স্কয়ার ডিভাইডেড a স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ডিভাইড হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, যেখানে a হচ্ছে ছোট, b হচ্ছে বড়। a যেটা ছোট সেটা ক্ষুদ্র অক্ষ, b হচ্ছে বড় সেটা বৃহৎ অক্ষ। এইটা ছোট আর এটা বড়, তাহলে ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে 2a আর বৃহৎ অক্ষ হবে হচ্ছে 2b। যেহেতু ক্ষুদ্র অক্ষ বের করতে বলছে, তাহলে এর নাম হচ্ছে কারেক্ট आंसर। আমরা ডিরেক্টলি cosec থেকে cosec থিটা সমান cosec আলফা থাকলে সেখান থেকে ডিরেক্টলি আমরা থিটার সাধারণ ফরম্যাট কোনটা এটা বের করতে পারবো না। আমরা sin cos tan এগুলোর কিন্তু খুব সহজে বের করতে পারি। cos এর সাথে কিন্তু হচ্ছে sin এর সুন্দর একটা ফর্মুলা আছে, বিপরীত সম্পর্ক আছে। তাহলে cosec থিটা সমান লিখতে পারবো 1 ডিভাইডেড sin থিটা ইকুয়াল হচ্ছে cos এর আলফা সমান লিখতে পারবো 1 ডিভাইডেড sin আলফা। উভয় পক্ষ থেকে 1 আর উঠে দেওয়া আর গুণ করব, তাহলে হবে হচ্ছে sin থিটা সমান হবে হচ্ছে sin আলফা। আর sin থিটা সমান sin আলফা হলে থিটার মানটা হয় হচ্ছে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু হচ্ছে এখানে আলফা আছে, আলফা হবে। দেখো এইটার সাথে মিলে যাচ্ছে হচ্ছে এই নাম্বার হচ্ছে কারেক্ট आंसर। দেখো এই প্রশ্নটা আমি হচ্ছে একটা শর্টকাটের মাধ্যমে মুখস্থ রাখতাম। যদি একটা ত্রিভুজের বাহু ত্বয়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুকে কি বলে। এখানে খেয়াল করো, ত্রিভুজের কার কথা বলছে? বাহু। বাহু কার আছে, পাখা কার আছে বলো তো? পরি। পরির কিন্তু ডানা কাটা পরি থাকে, সেভাবে মনে রাখতাম। যখনই বাহুর কথা শুনতাম তার লম্ব সমদ্বিখণ্ডিত করতো। বাহু কার আছে? পরি। পরির সাথে দেখো তো কার আছে? পরি। এই পরির সাথে অপশন করে সাথে দেখো পরিকেন্দ্র হচ্ছে মিল আছে, তাহলে যার বাহু আছে সেটা হচ্ছে পরি, আর পরির সাথে মিল আছে পরিকেন্দ্র। এ নাম্বার হচ্ছে কারেন্ট, এটা মুখস্থ রাখবে। দেখো এই প্রশ্নে বলছে কোন বস্তুকে যদি হচ্ছে ও বিন্দু থেকে ইউ আদিবেগে আনুবেগের সাথে থিটা কোণে প্রক্ষেপণ বা নিক্ষেপ করা হয় এবং অভিকর্ষ ত্বরণের মান জি হলে মোট বিচলনকাল টি সমান একটা ফর্মুলা 2u sin থিটা
ডিভাইডেড হচ্ছে জি, এটা একটা ফর্মুলা, এটা সে ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। দেখো এখানে একটা ত্রিঘাতী সমীকরণ দেওয়া আছে, মূল যদি আলফা বিটা গামা হলে আলফা বিটা গামার মান কত, মানে মূল তিনটার গুণফল কত। সো মূল তিনটার গুণফল ফর্মুলা হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড এ, মাইনাস ডিটা হচ্ছে কনস্ট্যান্ট মানে এখানে কত প্লাস 27 ডিভাইডেড এটা হচ্ছে এক্সএস কিউবের সহগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে -9। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে -9, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো হুদাই আবার হচ্ছে করে দেওয়া হলো, যাই হোক। সো এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে 19-20 সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আসা ম্যাথ ফিজিক্স অংশ থেকে 15টির মতো শর্ট সিলেবাস থেকে এসেছিল, আর 5টি প্রশ্ন হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছিল, ওগুলো করে দেয়নি। আর তোমাদের হচ্ছে এক্সট্রা সিলেবাসের থেকে যেগুলো আসে মানে ফুল সিলেবাস থেকে এই 2-1টা তোমাদের ক্ষেত্রে বাইরে থেকে দিতে পারে, বাট ওইটার জন্য যে সবগুলো ফুল সিলেবাস থেকে পড়া লাগবে ওটা কিন্তু তোমার জন্য সময় নষ্ট হবে, তোমার বুঝতে অসুবিধা হবে, তাই তোমরা হচ্ছে স্কিপ করার চেষ্টা করবা। সো আমার তরফ থেকে যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করেছি, যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আশা করি তোমরা জানো এইবার গুচ্ছর প্রশ্ন হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে করা হবে। এর ধারাবাহিকতায় আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের 19-20 সেশনে ফিজিক্স অংশ থেকে যে প্রশ্নগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলেছে, ভেক্টর থেকে এসেছিল, একই বিন্দুতে ক্রিয়াশীল সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান হবে। ধরো এইখানে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে হচ্ছে পি, এই পি ভেক্টরকে ধরলাম হচ্ছে এক্স মানে একটা পি ভেক্টর এইদিক কাজ করতেছে, আরেকটা ভেক্টর এই দিক ধরো কাজ করতেছে হচ্ছে কিউ। যেহেতু প্রশ্নে দেখো বলে দিয়েছে সমান সমান মানের ভেক্টর, তাহলে এই দিকে যে মানের ভেক্টর কাজ করবে এই দিকেও ভেক্টর সে ভেক্টর কাজ করবে, এই দিকেও এক্স মানের ভেক্টরই কাজ করবে। তাহলে লব্ধি কোণ দিকে অবশ্যই মধ্য বরাবর হচ্ছে লব্ধি কাজ করবে, আর হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা কোণে ক্রিয়ারিত, তাহলে এর লব্ধি অবশ্যই সমান্তরালের কর্ণ বরাবর কাজ করবে। এই লব্ধিটা হচ্ছে আর এই লব্ধি কি বলছে, লব্ধির মানও যে কোনো একটা ভেক্টরের মানে সমান, তাহলে দুইটা ভেক্টর সেম, তাহলে লব্ধির মানও একই ভেক্টর হবে, এক্স হবে। এখন যে মধ্যবর্তী কোণ কত হয় এইটা আমাদের বের করতে বলছে। সো সামান্তরিকের সূত্র থেকে খুব সহজে বের করতে পারবো। আমরা সামান্তরিকের সূত্র থেকে জানি হচ্ছে আর স্কয়ার সমান সমান হয় হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2 pq cos আলফা। এই সূত্র জানি তো আমরা, আর পি কিউ এর মান বসিয়ে দিলে জাস্ট এইখান থেকে আলফার মান বের করতে পারবো। আর এর মান কত হবে, এক্স সমান মানের ভেক্টর পি এর মান কত এক্স এরপর স্কয়ার, প্লাস হচ্ছে কিউর মান কত, কিউর মান হচ্ছে এক্স এরপর স্কয়ার, প্লাস হচ্ছে 2p এর মান হচ্ছে এক্স, কিউর মান হচ্ছে এক্স ইনটু হচ্ছে cos আলফা। এবার দেখো একটু ক্যালকুলেশন করি, এইখানে এক্স স্কয়ার আছে থাক, এখানে দেখো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে হচ্ছে 2x স্কয়ার, এখানে হবে প্লাস 2x স্কয়ার cos আলফা। এবার হচ্ছে আমরা আমাদের আলফার মান বের করতে হবে, সেহেতু এই রাশিকে আমরা বাম পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে ডান পাশে পাঠাবো। এই পুরোটুকু যদি বাম পাশে আসে তাহলে মাইনাস হবে -2x স্কয়ার cos আলফা, আর এই পাশে কিন্তু 2x স্কয়ার আছে এভাবে রেখে দিলাম, আর x স্কয়ার এই পাশে গেলে -x স্কয়ার হবে, বা এখানে হচ্ছে -2x স্কয়ার cos আলফা কে এভাবে রেখে দেই, আর এখানে দেখো 2x স্কয়ার থেকে -x স্কয়ার করলে x স্কয়ার হচ্ছে। এবার দেখো এই x স্কয়ার আর এই x স্কয়ার কাটা, তাহলে এই পাশে থেকে 1, বা বাম পাশে শুধু cos আলফা কে রাখবো, cos আলফা কে যদি রাখি তাহলে -2 এই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে -2,
আমাদের কিসের মান বের করতে বলছে? আলফার মান বের করতে বলছে, বা মধ্যবর্তী কোণের মান বের করতে বলছে। আলফাকে এই পাশে পাঠালে রাখিয়ে কসকে এই পাশে পাঠালে কস ইনভার্স হয়ে যাবে মাইনাস হাফ। আর কস ইনভার্স মাইনাস হাফের মানটা হচ্ছে মুখস্থ রাখবা 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 120 ডিগ্রি। আর এই প্রশ্ন তোমরা মুখস্থ রাখবা। এই প্রশ্ন ম্যাক্সিমাম অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় এই প্রশ্ন হুবহু প্রশ্নটা এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তর সত্য, এটা চেঞ্জ হয় না। যদি দুইটা ভেক্টরের মান সেম আর ওই লব্ধির মানও যদি ওই মানই হয়, তাহলে এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা সব সময় 120 ডিগ্রি হবে। তাই তোমরা এই প্রশ্নটার অ্যান্সার মুখস্থ রাখবে। অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার 120 ডিগ্রি। দেখো এই প্রশ্নে বলছে ধনাত্মক অর্থাৎ পজিটিভ কাজ, মানে পজিটিভ অর্ক মানে ধনাত্মক কাজের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা এর মান কোন রেঞ্জের ভেতর হবে? সো আমরা জানি হচ্ছে কাজ সমান ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। এটা আমরা হচ্ছে কাজের ফর্মুলা জানি। এখন বলছে যে কত ডিগ্রি, মানে হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে, মানে হচ্ছে অ্যাঙ্গেলটা কত হলে পজিটিভ হবে। তিন ধরনের কেস হতে পারে, কাজ তিন ধরনের হতে পারে, ঋণাত্মক কাজ হতে পারে, ধনাত্মক কাজ হতে পারে, শূন্য কাজ হতে পারে। সো আমি এইখানে একটু লিখে দেই। ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার রেঞ্জটা হতে হবে হচ্ছে 0 ডিগ্রি হতে পারে, এই 0 ডিগ্রি থেকে বড় হতে পারে, আর 90 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হতে হবে। অর্থাৎ ধনাত্মক কাজ হবে যদি এখানে cos তুমি চেক করে দেখতে পারো 0 ডিগ্রি বসালে সর্বোচ্চ কাজের মান আসবে, এরপরে 1 2 3 4 এভাবে হচ্ছে 89 পর্যন্ত হচ্ছে ধনাত্মক আসবে। যখনই 90 ডিগ্রি বসাবে তখন কিন্তু শূন্য কাজ হবে, সেটা কিন্তু ধনাত্মক কাজ না। রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট। আর শূন্য কাজের ক্ষেত্রে এই থিটাটা 90 ডিগ্রি হলে থিটার মান হচ্ছে বল এবং সরণের মধ্যে 90 ডিগ্রি কোণ হয়, এটা শূন্য হয়ে যাবে, মানে cos 90 ডিগ্রি মান 0। আরেকটা এটাও লিখে দেই, ঋণাত্মক কাজের জন্য এই থিটা রেঞ্জটা হবে হচ্ছে এই 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রিও হতে পারে বা 180 ডিগ্রি থেকে ছোট হতে পারে। তোমরা এই তিনটা কেজি মুখস্থ রাখবা, অনেক ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে ধনাত্মক কাজ, তাহলে হচ্ছে 0 ডিগ্রি হতে পারে, 0 ডিগ্রি থেকে বড় হবে, আর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে দেখো এইটার সাথে ক নাম্বার অপশনে মিলে যাচ্ছে। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে এ নাম্বারই হচ্ছে কারেক্ট অ্যানসার। এই প্রশ্নে বলেছে হচ্ছে নিচের কোন দুটিকে সার্বজনীন গেট বলা হয়? সো গেট তিন প্রকার, লজিক গেটটা হচ্ছে তিন প্রকার। এক প্রকার হচ্ছে মৌলিক গেট, আরেক প্রকার হচ্ছে সার্বজনীন গেট, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। আমি তিনটা গেটে তোমাদের উদাহরণ লিখে দিচ্ছি। সো মৌলিক গেট হচ্ছে ওর এন্ড, আরেকটা হচ্ছে নট। এরপর হচ্ছে সার্বজনীন গেটটা হচ্ছে ন্যান্ড, আরেকটা হচ্ছে নর। আর এক্সক্লুসিভ গেট হচ্ছে এক্স অর, আর হচ্ছে এক্স নর। তাহলে প্রশ্নে বলছে কোনটিকে সার্বজনীন গেট বলা হয়? সার্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা বাকি সকল গেটই হচ্ছে বাস্তবায়ন করা যায়, সেটাকে হচ্ছে সার্বজনীন গেট বলা হয়। তাহলে সার্বজনীন গেটটা কি? ন্যান্ড আর হচ্ছে নর। দেখো এই প্রশ্নে বলছে রেননের অধ্যায় যদি হচ্ছে এত হলে তাহলে হচ্ছে ল্যামডা এর মান কত? সো ল্যামডার সাথে অধ্যায়ের একটা সুন্দর ফর্মুলা আছে। আমরা জানি অধ্যায় সমান সমান হচ্ছে 0.693 ডিভাইডেড হচ্ছে ল্যামডা। এখন আমাদের এই ল্যামডার মানে বের করতে হবে, তাহলে আর গুণ করি, তাহলে বা ল্যামডা সমান সমান হবে হচ্ছে 0.693
ডিভাইডেড হচ্ছে অধ্যায়ও, এখানে অধ্যায়ের মান বসে দেখো 0.693, অধ্যায়ের মান কত বলে দিয়েছে 6.93 গুণন 10⁻³ এখানে আমাদের একটা হাতে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর ইউজ করতে দিলে খুব সহজে ক্যালকুলেটরে এটা ভাগ করলে অ্যান্সার আসতো। আচ্ছা তোমাদের হাতে ক্যালকুলেশন করে দেই। দেখো আমরা এই পয়েন্ট আকারকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব দেখো পয়েন্টের যেইটা আছে সেইটাই লেখো আগে 693, এরপর গুণন দাও, এবার পয়েন্টের পর কয় ঘর দেখো 1 2 3, 3 ঘর, পয়েন্টের পর 3 ঘর, সেহেতু হচ্ছে 10⁻³ হচ্ছে ইনভার্স 3 হবে। বুঝছো, এখানে পয়েন্টের পর যদি আরো 4 5 ঘর যদি বাম পাশে নিতাম ইনভার্স হয়ে যেত, আর এইটা আছে এটাকে যদি পয়েন্ট আকারে পাঠাইতাম তখন পজিটিভ 10⁻³ পজিটিভ ওই কয় ঘর হতো। এইটাকে আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা নেব। দেখো এখানে 6 পূর্ণ সংখ্যা আছে, 6 লিখলাম, এরপরে পয়েন্টের পর যেটা আছে এটাকেও লিখলাম। এবার 10⁻, দেখো কয় ঘর আছে 1 2, তাহলে 10⁻² দিলাম, আর এখানে কিন্তু 10⁻³ কিন্তু আছে। এইবার দেখো 693 আর 693 কাটা যাচ্ছে, উপরে আছে 10⁻³ আর ভাগ যদি থাকে বেস যদি সেমই হয় তাহলে ওই বেসটা উপরে গেলে কি হয়, উপরে গেলে হচ্ছে বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো এরকম ফর্মুলা ধরো, উপরে আছে হচ্ছে a⁻ হচ্ছে 1 আর নিচে আছে হচ্ছে a⁻ হচ্ছে, তার পরিবর্তে আমি হচ্ছে চলক দ্বারা বুঝাই, উপরে a⁻ আছে b আর a⁻ আছে হচ্ছে ইনভার্স, আচ্ছা a⁻ আছে হচ্ছে c, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, দুইটা পরিবর্তে একটা বেস লিখবো, উপরের বেস থেকে নিচের বেসটা বিয়োগ হবে। বুঝছো, উপরের বেস থেকে নিচের বেস বিয়োগ হবে। আচ্ছা উপরে যে বেস আছে সেটা থাক, আর নিচের বেস কি হবে বিয়োগ হবে। এই দুইটার পরিবর্তে দেখো তিনটা বেস সেম, সেহেতু এই বেসকে এভাবে রেখেছি, একটা বেস রেখেছি, এই পাওয়ার আছে সেটা থাকলো, আর এই দুইটা বেস কিন্তু হচ্ছে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হবে হচ্ছে -2 মাইনাস একবারে লিখলাম -2 -3 -5 হবে, -5 বিয়োগ হবে। তাহলে দেখো এখানে কি হয় 10⁻³ হচ্ছে -3, মাইনাস মাইনাসে +5, তাহলে 10⁻³ সাথে যদি +5 করা হয় তাহলে হচ্ছে 10⁻² হচ্ছে +2 প্লাস 10 এর উপর স্কয়ার মানে হচ্ছে 100। ওইখানে দেখো এককটা কি আসবে, এককটা হচ্ছে যেহেতু অধ্যায় ডি ইনভার্স 1 আছে, তাহলে এটার একক আসবে হচ্ছে ডি 100 দিন। ল্যামডার মানটা তাহলে আসলে হচ্ছে 100 ডে, মানে 100 দিন, তাহলে হচ্ছে ডি ডে, তার অ্যান্সারটা এসে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে একটা সরল দোলকের দৈর্ঘ্য যদি এল হয়, এর ভর যদি এম হয় এবং কম্পাঙ্ক যদি এফ হয়, কম্পাঙ্ক দ্বিগুণ মানে দ্বিগুণ করতে হলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে। তাহলে এখানে প্রশ্ন কার সাথে কার সম্পর্ক, কম্পাঙ্কের সাথে তো দৈর্ঘ্যের সম্পর্ক। আমরা কিন্তু ডিরেক্টলি পর্যায়বৃত্ত ধর্মময় অধ্যায় থেকে শেখার কথা যে ডিরেক্টলি আমরা হচ্ছে এফ এর সাথে দৈর্ঘ্যের ফর্মুলা জানি না, আমরা টির সাথে পর্যায়কালের সাথে টির সাথে √এল এর √এল এর সাথে সমানুপাতিক সম্পর্ক আমরা এইটা জানি, বাট আমাদের কিন্তু টি পর্যায়কালের সাথে সম্পর্ক বের করতে বলেনি, বলেছে হচ্ছে কম্পাঙ্কের সাথে সম্পর্ক, মানে এই পর্যায়কালের সাথে কম্পাঙ্কের আরেকটা মানে সম্পর্ক আছে। আচ্ছা এইখান থেকে সমানুপাতিক যদি উঠে দেয়, এইখান থেকে আমরা এইভাবে লিখতে পারি T1 ডিভাইডেড হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে √L1, √এর ভিতরে একবারই লিখি √L1 ডিভাইডেড হচ্ছে L2 সমানুপাতিক সম্পর্ক যেহেতু। এবার দেখো আমরা কিন্তু তীর পর্যায়কালের সাথে আমাদের সম্পর্ক বের করতে বলছে কি কম্পাঙ্কের সাথে মানে দ্বিগুণ করলে তরঙ্গ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের কি রকম পরিবর্তন হবে, তাহলে সম্পর্ককার এফ মানে কম্পাঙ্কের সাথে। সো আমরা জানি পর্যায়কালের সাথে টির সাথে সমানুপাতিক হচ্ছে মানে টি সমান সমান হয় হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে এফ, এই কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এইরকম করে যদি লিখি তাহলে এর উল্টো সম্পর্ক হবে, তাহলে দেখো এটার এভাবে লেখা যায় T1 ডিভাইডেড হচ্ছে T2, যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে উপরে হবে
F2 নিচে হবে হচ্ছে F1, কির সাথে F এর, এটা কিন্তু সম্পর্ক। তাহলে আমরা এইটার পরিবর্তে কিন্তু এইটা বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা হচ্ছে এটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে F2 ডিভাইডেড হচ্ছে F1 ইকুয়াল হচ্ছে রুট ওভার L1 ডিভাইডেড হচ্ছে L2। এখন প্রশ্নে কি বলছে, কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয়, ধরি আদি কম্পাঙ্ক মানে প্রথমে যে কম্পাঙ্ক ছিল F1 সেটা ধরি হচ্ছে x, তাই তো। এখন কি করছে, F2 মানে পরবর্তীতে সেটা দ্বিগুণ করেছে, তাহলে হবে 2x, তাই তো। এখন কি বলছে, যে কম্পাঙ্ক দ্বিগুণ করা হয় তাহলে দৈর্ঘ্য কত হবে, মানে পরিবর্তিত দৈর্ঘ্য L2 কিরকম হবে এইটা আমাদের বের করতে বলছে। আচ্ছা এখানে বসাই দেখো, বা F2 কত, F2 আসবে হচ্ছে 2x ডিভাইডেড হচ্ছে F1 ধরছে হচ্ছে x, আর এই পাশে আছে হচ্ছে রুট ওভার L1 ডিভাইডেড হচ্ছে L2, বা x x কাটা, তাহলে এই পাশে থেকে 2 নিচে কিছু নেই 1 আছে, না দিলে হবে সমস্যা নেই। এই পাশে আছে রুট ওভার L1 ডিভাইডেড L2, এই রুট ওভার যদি এই পাশে আসে তাহলে বর্গ হবে, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, আর এই পাশে হবে L1 ডিভাইডেড L2। এখন আমাদের কি বের করতে বলছে, L2 মানে পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে, পরিবর্তিত দৈর্ঘ্য তাহলে হবে দেখো আর যদি গুণ করে নিচে আছে 1, এটার সাথে এটা গুণ করলে এই পাশে আসবে, অতএব L2 এটা আমরা পরিবর্তিত দৈর্ঘ্য হবে L1 আদি দৈর্ঘ্য ডিভাইডেড 4। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য L2 টা হবে কি, আদি দৈর্ঘ্য ছিল তার 4/1 তাহলে সম্পর্ক কি পেলাম, L1 ডিভাইডেড 4। তাহলে দেখো ডি নাম্বার অপশন এসে মিলে যাচ্ছে 1/4, মানে 4/1, তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। অনেক একটা ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো এই প্রশ্নে বলছে ফোটনের ক্ষেত্রে কোনটি ভুল। সো এই প্রশ্নে একটা মিস্টেক, অপশন গুলো যেগুলো দেয়া আছে সবগুলোই ফোটনের সাথে যে ফর্মুলা বলেছে সবগুলোই সঠিক। ই সমান সমান এইচ এফ এটা সঠিক, এম সমান সমান এইচ এফ ডিভাইডেড সি স্কয়ার এটাও সঠিক, আর পি সমান সমান হচ্ছে এইচ এফ ডিভাইডেড সি এটাও সঠিক, আর ডি নাম্বার অপশন দেওয়া আছে ই সমান সমান এইচ সি ডিভাইডেড ল্যামডা। সো এই প্রশ্নের ক্ষেত্রে চারটা ফর্মুলাই সঠিক। সো এই প্রশ্নের হচ্ছে সঠিক উত্তর নাই, সঠিক উত্তর নেই। বুঝতে পারছো? দেখো এই প্রশ্নে পড়ছে হচ্ছে এক অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণী এক্স রশ্মির শক্তি কত। সো আমরা জানি শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে ই সমান সমান হচ্ছে এইচ সি ডিভাইডেড ল্যামডা। আমাদের ই এর শক্তির মানই বের করতে বলছে। এইচটা কি, প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.67 গুণন হচ্ছে 10⁻⁻34 গুণন দেখো সিটা হচ্ছে আলোর বেগ হচ্ছে 3 গুণন 10⁻8 ডিভাইডেড তরঙ্গ দৈর্ঘ্য কত বলেছে 1 অ্যাংস্ট্রম, বাট আমাদের হচ্ছে এসআই একক মিটারে কনভার্ট করতে হবে। 1 অ্যাংস্ট্রমকে যদি 10⁻⁻10 দ্বারা গুণ করি এটা মিটারে কনভার্ট হবে। সবগুলো এসআই এককে হয়েছে, এখানে আমাদের একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো প্রথমে এই সংখ্যাগুলোকে গুণ করি, 6.something8 আছে, 6 আমরা 6 নিয়ে কাজ করব, একটু বেশি হবে, অবশ্যই বেশি হবে। আমরা 6 যেহেতু নেব কোন পরের পয়েন্ট কে নিব না। 6 এর সাথে যদি হচ্ছে 3 গুণ করি 3 6 18 হবে, 3 6 কত হবে 18, আর একটু বেশি আসবে কিন্তু অবশ্যই বেশি, 19 পয়েন্ট সামথিং। আচ্ছা 19 একবারই লিখলাম, এটা হচ্ছে যদি এইটার সাথে এটা গুণ করো 19 পয়েন্ট সামথিং আসবে, ধরলাম 12, মানে 19 পয়েন্টের একটু বেশি আসবে। এরপর পাওয়ার গুলো একটু হিসাব করে দেখো, এই পাওয়ার দুইটা গুণ অবস্থা আছে, এই পাওয়ারের সাথে উপরের এই পাওয়ার হচ্ছে যোগ হবে, আর নিচের পাওয়ার সেম বেজি, এই পাওয়ার উপরে যে বিয়োগ হবে মাইনাস মাইনাসে প্লাস 10 হবে। বুঝছো তো এটা, আর নিচের এটা দেওয়া লাগবে না। বা এখানে দেখো 19.12 একটু সামথিং কিছু আসবে, আমার খেয়াল নাই, আন্দাজ করে ধরে নিয়েছি। তাহলে দেখো 10⁻8 আর 10 গুণ করলে হচ্ছে কত 18, 18 থেকে যদি -34 করো, 18 থেকে যদি -34 করো -16 হবে। এখন ভালোভাবে অপশনের দিকে আবার ভালোভাবে খেয়াল করো, 19 পয়েন্ট বা 1 পয়েন্ট সামথিং কিছু কি আছে, নাই 20 পয়েন্ট সামথিং আছে। আমরা এটাকে সেই
অপশনের সাথে মিলানোর জন্য কি করব, আমরা কিন্তু এটাকে 20 লিখতেই পারি। দেখো 19 পয়েন্ট আরো সামথিং আসবে, মানে 20 এর কাছাকাছি। ক্যালকুলেটর দিয়ে যদি একবারে এক্সাক্ট এইচ এর এক্সাক্ট মান নাও, আরো আরো 1-2 ঘর মান একবারে 20 আসবে। সেহেতু অপশনের সাথে মিল করার জন্য আমাদের এইটাকে 20 ধরে নিলাম। আর 10 টু দি পাওয়ার আছে -16। এখন ভালোভাবে খেয়াল করো, এখানে কি 20 আছে, 2 আছে, সেহেতু কি করবো দেখো, আমরা 20 কে এভাবে লিখতে পারি, 2 গুণন 10 লিখতে তো পারি। এখানে 10 ইনভার্স হচ্ছে -16 আছে, এর পাওয়ার 1 আছে, তাই তো। 2 গুণন পাওয়ার গুলো কি হয় দেখো, দুইটা বেস গুণ অবস্থায় আছে, একটা লিখলাম। এই পাওয়ার থেকে এই পাওয়ার হচ্ছে যোগ হবে, তাহলে -16 থেকে +1 যোগ হবে। তাহলে অবশেষে কি দেখে, 2 গুণন 10 টু দি পাওয়ার -15। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2 গুণন 10 টু দি পাওয়ার হচ্ছে -15। সো এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার, জুল আসবে, এসে একক জুল। সো হাতি ক্যালকুলেশনও কিন্তু দেখে দিয়েছে, এখানে হাতি ক্যালকুলেশন একটু টাফ ছিল, তাহলে প্রশ্ন কিন্তু অনেক ইজি। দেখো এই প্রশ্নটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন, বলছে একটা প্রাচীর তাৎক্ষণিক বেগের অভিমুখ বিচরণ পথের কিরকম হবে, উলম্ব বরাবর কাজ করবে না স্পর্শক বরাবর, আনুভূমিক বরাবর না সমান্তরাল বরাবর। এইটা হচ্ছে মুখস্থ রাখবা, হচ্ছে যদি একটা প্রাচীর তাৎক্ষণিক বেগ এর অভিমুখ বিচরণ হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে, স্পর্শক বরাবর। তাহলে দেখো এটা বি নাম্বার অপশন আছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 19.6 মিটার ব্যাসের বৃত্তাকার পথে কোন মোটর সাইকেল আরোহী কত বেগে ছুটলে উলম্ব তলের সাথে 45 ডিগ্রি আনত থাকবে। তাহলে এইটা হচ্ছে কোণের সাথে ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে, এইটা হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড হচ্ছে আরসি, অর্থাৎ গাড়ি কত গুণে বাগ নিতে হবে। এইটা হচ্ছে বল অধ্যায়, নিউটনীয় বল অধ্যায় থেকে এই প্রশ্নটা করেছে। আমাদের কি বের করতে বলছে, কত বেগে ছুটলে, তাহলে ভির মান বের করতে বলছে। একটু আড়াআড়ি গুণ করে, এর নিচে কিছু নয় 1 আছে, 1 এর সাথে ভি স্কয়ার গুণ করলে ভি স্কয়ার হবে, আর tan থিটার সাথে আরসি গুণ অবস্থায় থাকবে। এবার আমরা হিসাব করে দেখো, বা ভি স্কয়ার সমান সমান কি হয়, tan কত ডিগ্রি অ্যাঙ্গেলের মান কত বলেছে, থিটার মান 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি বসালাম, ইনটু এখানে দেখো ব্যাস দেয়া আছে, ব্যাস কত 19.6, আমাদের কিন্তু আর ব্যাসার্ধ লাগবে। সো দেয়া আছে কি ব্যাসার্ধ, ব্যাস দেয়া আছে 2r দেয়া আছে, 2r এর মান হচ্ছে 19.6, আমাদের 2r এর দরকার নাই, তো অর্থাৎ r এর মান হবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 9.8। তাহলে আর এর মান হচ্ছে 9.8 গুণন জি এর মান আমরা কিন্তু জানি 9.8, বা ভি স্কয়ার সমান সমান দেখো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইনটু এটা সেম না, আমরা এভাবে স্কয়ার আকারে লিখতেই পারি 9.8, এরপর হচ্ছে স্কয়ার। আমাদের ভি স্কয়ার দরকার নেই, জাস্ট বেগ কত ভির মান, অতএব ভির মান হবে হচ্ছে √9.8, এরপর হচ্ছে স্কয়ার। সো √আর স্কয়ার উঠে যাবে, অবশেষে থাকবে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা হচ্ছে 9.8 বেগে ছুটলে উলম্বর সাথে 45 ডিগ্রি কোণ আনত থাকবে। তাহলে এটার সাথে বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস হিলিয়াম গ্যাসের আয়তন হঠাৎ, ভালোভাবে খেয়াল করো কি বলছে, হঠাৎ, এখানে একটা ক্লু দিয়ে দিয়েছে, হঠাৎ যদি 8 গুণ বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রা কত হবে। এখানে হচ্ছে গামার মান দিয়েছে 5/3। তাহলে দেখো হঠাৎ মানে কি, হঠাৎ কোনো কিছু ঘটছে, সেটা কি কোন প্রক্রিয়া, তাপগতিবিদ্যার কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। সো রুদ্ধতাপ প্রক্রিয়া এখানে কার কার সম্পর্ক বলছে, তাপমাত্রা এবং আয়তন। তাহলে টিভির সাথে একটা সম্পর্ক আছে, টিভি গামার সাথে সম্পর্ক হচ্ছে টিভি গামা -1 সমান সমান কনস্ট্যান্ট, এটা কিন্তু ফর্মুলা আছে। তাহলে দেখো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি T1 V1 গামা -1 ইকুয়াল লেখা যায় কিন্তু T2 V2 গামা -1। আমাদের কি বের করতে বলছে, কত তাপমাত্রা বৃদ্ধি করা হলো, যদি আয়তন 8 গুণ করা হয় তাহলে কত তাপমাত্রা বৃদ্ধি হয়, মানে T2 বের করতে বলছে। বা এখান থেকে লেখা যায় T2 সমান সমান হবে, এটা এবার শেষে ভাগ হবে T1
ইন্টু V1 ডিভাইডেড হচ্ছে V2, আর আমরা পাওয়ার দুইটা সেম আছে সেহেতু উপরে দিতে পারি গামা মাইনাস 1। এবার দেখো এখানে ডাটা কি দিয়ে আছে, দেখো ডাটা দিয়ে আছে হচ্ছে একটা গ্যাস হঠাৎ 8 গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে V1 আদি আয়তন ধরলাম হচ্ছে x, পরবর্তীতে কি হয়েছে 8 গুণ বৃদ্ধি হয়েছে, তাহলে V2 কি হবে, তাহলে 8x। আর T1 আদি তাপমাত্রা কত দিয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস এখানে হিসাব করলে হবে, ক্যালভিনে কনভার্ট করতে হবে। কি আছে 15 ডিগ্রি সেলসিয়াস, কিভাবে ক্যালভিনে কনভার্ট করব, 273 এর সাথে এই 15 যোগ করে দাও, তাহলে কেলভিনে কনভার্ট হবে, তাহলে হবে হচ্ছে 288 কেলভিন। এখন বসাই, তাহলে T2 এর মান পেয়ে যাব, T1 এর মান হচ্ছে 288 গুণন হচ্ছে V1 এর মান হচ্ছে x ডিভাইডেড V2 এর মান হচ্ছে 8x, এরপর পাওয়ার হচ্ছে গামার মান কত বলেছে, দেখো গামার মান কিন্তু বলে দিয়েছে 5 ডিভাইডেড 3, তাহলে এখানে বসাই 5 ডিভাইডেড হচ্ছে 3 মাইনাস হচ্ছে 1। এইটুকু এখন ক্যালকুলেটরে বসালে ডিরেক্টলি অ্যান্সার আসতো, বাট তোমার অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় গুচ্ছ পরীক্ষায় তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এখানে একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। দেখো ax আর x কাটা, তাহলে উপরে আছে 1, আর উপরে এইটুকু যদি লসাগু করি তাহলে কি হয়, দেখো 288 গুণন এখানে থাকবে 1 ডিভাইডেড 8, এখানে লসাগু যদি করে নিচে হবে 3, উপরে হবে 5 মাইনাস 3, তাহলে হচ্ছে 2, একবারই লিখে দাও। এবার দেখো কি করা যায়, গুণন 1 এর পরে পাওয়ার দিলে 1 হবে, আর নিচে 8 এর পরে পাওয়ার এটা চলে আসবে, 8 এর পাওয়ার হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 3, এখানে একটু আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। 288 গুণন 1 ডিভাইডেড 8 কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো 2 এর উপরে হচ্ছে কিউব 8, এরপর পাওয়ার আছে হচ্ছে 2 গুণন হচ্ছে 3, লিখতে পারি তো, বা 288 গুণন 1 ডিভাইডেড পাওয়ারের পরে পাওয়ার যদি থাকে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এই 3 আর এই 3 উপরে যাবে, আর নিচে 3 আছে, 3 কাটা যাবে, 2 এর উপর পাওয়ার থাকবে হচ্ছে 2। এইটুকু বুঝছো, এইখানে একটু হাতে ক্যালকুলেশন করতে হয়, করলে এই ম্যাথটি ইজিলি চলে আসবে आंसर। তাহলে দেখো উপরে থাকে 1 এর সাথে গুণ করলে 288, নিচে 2 এর পর স্কয়ার দিলে হচ্ছে 4, তাহলে 288 কে যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস। ভালো, এই ম্যাথটা হাতে ক্যালকুলেশন ভালো দিয়েছে। তাহলে কত তাপমাত্রা হবে, যদি আয়তন 4 গুণ করা হয় তাহলে তাপমাত্রা পরিবর্তিত হয়ে 72 ডিগ্রি হবে। এখন অপশনের দিকে খেয়াল করো, ও সরি এটা ডিগ্রি না, আমরা তো এটা হচ্ছে ক্যালভিনে কনভার্ট করছি, অ্যানসারটা এইখানে ক্যালভিন আসলো, বাট অপশনের দিকে খেয়াল করো, অপশনে কিন্তু সব সেলসিয়াস আছে, সো এটাকে সেলসিয়াস কিভাবে কনভার্ট করব, জাস্ট 273 মাইনাস করে দাও, তাহলে সেলসিয়াসে কনভার্ট হবে। যদি 72 থেকে যদি হচ্ছে মাইনাস 273 করো, তাহলে দেখো 73 থেকে যদি 72 করো তাহলে 1, তাহলে মাইনাস আছে সেহেতু মাইনাস 201 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো, অনেক ভালো হাতে ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে মাইনাস 201 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নে বলছে, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, মুখস্থ রাখবে এটা। দোলন গতির উদাহরণ কোনটি? দোলন গতির উদাহরণটা ফেমাস উদাহরণ সূর্যলাকার গতি, এটা হচ্ছে দোলন গতির উদাহরণ। এই প্রশ্নটা তোমরা মুখস্থ রাখবে। এই প্রশ্নে বলেছে মহাকাশে একজন নভোচারীর কাছে একটি সরল দোলকের দোলনকাল কি হবে? আমরা জানি দোলনকালের ফর্মুলা হচ্ছে T সমান সমান 2 পাই ইন্টু রুট ওভার L ডিভাইডেড হচ্ছে G। বলছে মহাকাশে যখন একটা নভোচারী যায় তার কাছে এই দোলনকাল বা পর্যায়কালটা কিরকম মনে হবে। সো যখন একজন মহাকাশে একজন নভোচারী যায়, আর এই মহাকাশে হচ্ছে জি যে অভিকর্ষ ত্বরণ আছে, এই অভিকর্ষ ত্বরণের মান হয় হচ্ছে 0, তাহলে এখানে 0 যদি বসে দেয় L ডিভাইডেড 0, তাহলে কি আসে সামথিং ডিভাইডেড 0, সেইটা একটা অসংজ্ঞায়িত মান আসে, মানে হচ্ছে অসীম মান আসে। তাহলে এই প্রশ্নটা তোমরা মুখস্থ রাখবা, মহাকাশের দোলনকাল মানে জির মান হচ্ছে 0, আর হচ্ছে দোলনকাল বা পর্যায়কালের মানটা হচ্ছে অসীম, তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলেছে হচ্ছে ধাতব পদার্থের ক্ষেত্রে পয়জনের অনুপাতের মানের সীমা কত, এটা মুখস্থ রাখবা। পয়জনের অনুপাতের সীমা হচ্ছে -1 থেকে
বড় হবে আর হাফের থেকে হচ্ছে ছোট হবে, এই রেঞ্জের ভেতর হচ্ছে পয়জনের অনুপাত হয়ে থাকে। তাহলে এইটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে 19-20 সেশনে ফিজিক্স অংশ থেকে তোমাদের শর্ট সিলেবাসে যে সকল প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিয়েছি। আরো প্রশ্ন এসেছিল সেগুলো হচ্ছে ফুল সিলেবাস বাসের প্রশ্ন। আর 19-20 সেশনে কিন্তু ফুল সিলেবাস ছিল, ভালো পরিমাণে হচ্ছে ফুল সিলেবাস থেকে আছে, এগুলো আর বুঝে দেয়নি। আর তোমাদের ফুল সিলেবাস ওই কয়েকটা প্রশ্ন পরে মাথা নষ্ট করার দরকার নেই, ফুল সিলেবাস থেকে যদি আসে 2-1টা প্রশ্ন আসবে, ওই 2-1টা প্রশ্নের জন্য হিউজ পরিমাণ ফুল সিলেবাস পড়ে তোমার আরো সময় নষ্ট হবে আর হচ্ছে তোমার বুঝতে অনেক কঠিন হবে। সো যতটুকু পারছি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করছি, ভুলও হতে পারে, আমি স্বীকার করতেছি আমার পড়ানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে ভুলও হতে পারে, কারণ আমি একজন স্টুডেন্ট, আমি কোনো প্রফেশনাল টিচার না। সো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। প্রশ্নে বলেছে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। সো পদার্থ এখানে কি বের করতে বলছে, সেকেন্ডারি পদার্থ কিন্তু দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। একটু একটু ধারণা দেই, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে সকল পদার্থ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ মানে একটা পদার্থকে রেখে দিয়েছো কোন কৌটার ভিতর, বেশ কিছুদিন পরে দেখবে হচ্ছে ওই পদার্থটার বৈশিষ্ট্য ওই রকমই আছে, মানে হচ্ছে ওই পদার্থটা হচ্ছে বাতাসের ভিতর যেগুলো থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের সাথে খুব সহজে বিক্রিয়া করে না, সেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, মানে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আর এইখানে কি বলছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যে পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, অর্থাৎ একটা কোডের ভিতর রেখে দিয়েছো, দেখা যাচ্ছে কিছুদিন পরে ওইটার হচ্ছে বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে, মানে বাতাসের ভেতর যেগুলো থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্পের সাথে খুব সহজে বিক্রিয়া করে পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ। সো আমাদের সংজ্ঞা লাগবে না, আমাদের অপশনগুলোর ভিতর কোনটা সেকেন্ডারি পদার্থ আছে এটা বের করতে বলছে। সো দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ খুব সহজে মনে রাখা যায় এভাবে। দেখো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো থাকবে সেগুলো যে নর্মালি যেগুলো অপশনগুলোতে থাকবে বা পরীক্ষায় যেগুলো নর্মালি দেখা যায়, প্রত্যেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতর সি থাকবে, বাট একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে এইচসিএল। এইচসিএল এর ভিতর কিন্তু সি আছে, বাট এই এইচসিএল বাদে, এইচসিএলটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা একটা খুব সক্রিয় অ্যাসিড, খুব সহজে কিন্তু বিক্রিয়া করে। এই এইচসিএল বাদে তোমার অপশনগুলোর ভিতর যেগুলোতে দেখবা সি জাতীয় আছে সেগুলো প্রত্যেকটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে একটা খেয়াল করে দেখো, এইখানে সি আছে, এইটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইখানে সি আছে, এইটাও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এইখানেও সি আছে, তো এইটাও প্রাইমারি পদার্থ। আর অবশেষে যেইটা থাকে দেখো, যেইটা থেকে সি ব্যতীত যেগুলো থাকবে সেটা কিন্তু সেকেন্ডারি পদার্থ। তাহলে এইখান থেকে খুব সহজে বুঝতে পারছি সেকেন্ডারি পদার্থ। দেখো অপশনে একটাই সি ব্যতীত একটা যৌগ আছে, এইটা হচ্ছে পটাশিয়াম আর ম্যাঙ্গানেট, এইটা কিন্তু হচ্ছে সেকেন্ডারি পদার্থ। আর এই পদার্থ খুব সহজে হচ্ছে বিক্রিয়া করে বাতাসের ভেতর যেগুলো থাকে, আর এগুলো কিন্তু পরিবর্তনশীল হয়ে যায়, বিশুদ্ধতম অবস্থায় পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছো। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে 50 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে যদি 5 গ্রাম সি CaCl2 আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটারে ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা কত এটা বের করতে বলছে। সো দ্রাব্যতা বিভিন্ন এককে হয়, দেখো এখানে কোন এককে বের করতে বলছে সেটা আমাদের অপশন থেকে আইডেন্টিফাই করতে হবে। দেখো অপশনগুলোতে কিন্তু গ্রাম পার লিটার আছে, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, তাহলে এটা কোন এককে আসবে, এটা আসবে হচ্ছে দ্রব্য ডিভাইডেড হচ্ছে দ্রাবক, আর দ্রব্য কিন্তু হচ্ছে গ্রাম এককে কনভার্ট করতে হবে, আর দ্রাবক যেটা সেটা কিন্তু হচ্ছে লিটারে কনভার্ট করতে হবে। তাহলে দেখো দ্রব্য কয় গ্রাম দ্রব্য দেওয়া আছে, দেখো কয় গ্রাম হচ্ছে দ্রবণে 5 গ্রাম এত, মানে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু হচ্ছে কঠিন পদার্থ, মানে হচ্ছে দ্রব্য আছে
দ্রবণ ভরটা হচ্ছে 5 গ্রাম, উপরে 5 লিখলাম। আর দ্রাবক দেখো, দ্রাবক এখানে হচ্ছে 50 মিলিলিটার আছে। মিলিলিটারকে আমাদের মিলিলিটারের থেকে লিটারে কনভার্ট করতে হবে। সো মিলিলিটারকে লিটারে কিভাবে কনভার্ট করব, জাস্ট 1000 দ্বারা ভাগ করলে কিন্তু লিটারে কনভার্ট হয়ে গেল। কিন্তু উপরে দেখো, উপরেও দেখো গ্রাম এককে আছে, নিচেও লিটার এককে আছে, এইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা ক্যালকুলেশন করে দেখো, এই 0 আর এই 0 কাটা যায়, উপরে 5 আর নিচের 5 দ্বারা কাটা যায়, উপরে থেকে 1 নিচে থেকে 1, তাহলে উপরে থেকে 1 ডিভাইডেড 1, এটা হচ্ছে ইকুয়াল টু হবে এই বরাবর 1 ডিভাইডেড হচ্ছে 100। দেখো 1 এর নিচে যদি একটা ভগ্নাংশ থাকে সেটা হচ্ছে হর লবে যায়, লবে হরে যায়, তাহলে 1 গুণ হবে, উপরে যাবে হচ্ছে 100, নিচে আসবে হচ্ছে 1, এই 1 এই কাটা যাবে, তার মানে থাকে হচ্ছে 100 গ্রাম পার লিটার দ্রাব্যতা। সো দ্রাব্যতা কত আসলো, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আসলো হচ্ছে 100 গ্রাম পার লিটার। এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট। এন্ড H2 এর বন্ধন কোণ এর মান কত এটা বের করতে বলছে। সো একটা কমন কিন্তু সংকরণের বন্ধন কোণ কত এটা বের করতে বলছে। H2 এর মান হচ্ছে পানি। আশা করি এইটুকু জানো, পানির হচ্ছে সংকরণ হচ্ছে sp3। এটা কিন্তু তোমাদের জানার কথা, একবারে বেসিক একটা কমন প্রশ্ন। এটা হচ্ছে পানির হচ্ছে সংকরণ হচ্ছে sp3, আর sp3 যদি সংকরণ ঘটে সেটার বন্ধন কোণ নরমালি হয় হচ্ছে 107.5, 107.5 ডিগ্রি, মানে হচ্ছে 107.5 ডিগ্রি হয়। বাট এইখানে কিন্তু এই পানির ক্ষেত্রে হচ্ছে 160.5 ডিগ্রি, এটা কিন্তু বন্ধন কোণ হবে না। কেন হবে না, কারণ পানিতে কিন্তু হচ্ছে লন পেয়ার থাকে, মানে মুক্ত ইলেকট্রন, মুক্ত জোড়ে ইলেকট্রন থাকে, যেটা হচ্ছে বিকর্ষণ করে। এই বিকর্ষণ হওয়ার কারণে লন পেয়ার বন পেয়ার, মানে বন পেয়ারের সাথে লন পেয়ারের বিকর্ষণ ঘটে, যার কারণে বন্ধন কোণ 107.5 ডিগ্রি থেকে কমে 104.5 ডিগ্রি হয়ে যায়, 104.5 ডিগ্রি হয়। তাহলে এটা মুখস্থ রাখবা যে পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। এই নাম্বার হচ্ছে কারেক্ট। এই প্রশ্নে বলছে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, আমাদের এইটা চেক করতে হবে। সো দেখো এ নাম্বার অপশনটা চেক করি। এ নাম্বার অপশনে কি দিয়ে আছে, এ নাম্বার অপশনে দিয়ে আছে হচ্ছে জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে, এটা আমরা মিলাবো পরে, আমাদের মতো করে ইলেকট্রন বিন্যাস করি। দেখো জিঙ্ক 2+, দেখো জিনের কিন্তু হচ্ছে 30টা ইলেকট্রন থাকে, তাই তো 30টা থেকে কি করছে 2+, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কিন্তু আর কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে 28টা। আমাদের এইটার ইলেকট্রন বিন্যাস করতে হবে, বুঝছো। তাহলে দেখো আমরা নরমাল হচ্ছে জিনের যদি 30টার ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়, দেখো যেহেতু আর্গন আছে আমাদের সুবিধা, আর্গন এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন হবে, এই পর্যন্ত 18টা ইলেকট্রন হবে, তারপর হচ্ছে 3p আর হচ্ছে 4s অরবিটাল থাকে। এইটার যদি ইলেকট্রন বিন্যাস করি 18 পরে কিন্তু হচ্ছে আর্গন পর্যন্ত 18টা ইলেকট্রন যাওয়ার পরে কিন্তু 4s আগে ইলেকট্রন পূর্ণ হবে আউট বাই নীতি অনুযায়ী, তাহলে 2 যাবে সর্বোচ্চ ইলেকট্রন, তাহলে 20টা হওয়া লাগবে, কয়টা 30টা, আর হচ্ছে এই ডি অরবিটালে 10টা ইলেকট্রন হবে। এইটা কিন্তু হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। বাট জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটা হবে, দেখো জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখান থেকে এইটার মতোই হবে, দেখো এইটার মতোই হবে, এখানে হচ্ছে 3d আর এখানে 4s। সো ইলেকট্রন যদি ত্যাগ করা হয়, ওই ত্যাগকৃত ইলেকট্রন কিন্তু সর্বশেষ ইলেকট্রন কক্ষপথ থেকে চলে যায়। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথ কিন্তু হচ্ছে 4s, এটা কিন্তু সর্বশেষ কক্ষপথের অরবিটাল, এইখান থেকে কিন্তু হচ্ছে 2টা ইলেকট্রন সরে যাবে, মানে হচ্ছে ত্যাগ করবে, তাহলে এখানে কিন্তু ইলেকট্রন থাকবে না, এই 4s এ 0 হবে আর এই d তে 10 হবে। তাহলে দেখো এইটার সাথে আমাদের দেখো এই অপশন কি মিল আছে, আর্গনের পরে হচ্ছে 3d 10 আর 4s ইলেকট্রনটা দেখে লেখেনি। সো এইটাই কিন্তু ঠিক হচ্ছে, এ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। আর তুমি দেখবা হচ্ছে নিকেলের ক্ষেত্রে ঠিক নাই, তারপরে হচ্ছে ফেরাসের ক্ষেত্রে, কোপারের ক্ষেত্রে এগুলো কিন্তু ঠিক থাকবে না, কারণ দেখো কোপারে হচ্ছে সর্বশেষ ইলেকট্রন কক্ষপথ হচ্ছে 4s, 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। আর অনুরূপ ভাবে ফেরাসেরও যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, এই সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4র্থ নম্বর কক্ষপথে 4s থেকে আগে মানে চলে যাবে, মানে 0 হবে, কিন্তু এখানে 0 নাই। আর অনুরূপ ভাবে নিকেলের কিন্তু সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4, এই 4 থেকে কিন্তু ইলেকট্রন 4s থেকে আগে কিন্তু ইলেকট্রন চলে যাবে, 2টা ইলেকট্রন 4s এ 0 হবে, বাট এইখানেও
4s ইলেকট্রন দিচ্ছে, তাহলে এইটা কারেক্ট অ্যান্সার হবে না। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আমি তো ডিটেইলসে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। প্রশ্নে বলছে পর্যায় সারণীতে যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক। সো পর্যায় সারণী হচ্ছে মৌলগুলো হচ্ছে এই বাম দিক থেকে যখন ডান দিকে যাবে, তখন একটা জিনিস খেয়াল করো, মৌলগুলো হচ্ছে একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায়, আস্তে আস্তে এর হচ্ছে কক্ষপথ একই থাকে, বাট ইলেকট্রন সংখ্যা কিন্তু মানে বৃদ্ধি পায়, যার কারণে ডান দিকে যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। তখন কি হয়, তখন যখন বাম থেকে ডান দিকে যায় মৌলগুলো কিন্তু ছোট হয়ে যায়, মানে মৌলের আকার কিন্তু হচ্ছে বড় মৌলের আকার থেকে কিন্তু ছোট মৌলের আকারের দিকে যায়। এটা হচ্ছে মৌলের আকারের ক্ষেত্রে ঘটে। মৌলের আকার কি ঘটে, বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এখন দেখো এর ভিতর কি কি অপশনগুলো দিয়েছে, আয়নীকরণ শক্তির কথা বলেছে, ইলেকট্রন আসক্তির কথা বলেছে, তড়িৎ ঋণাত্মকতার কথা বলেছে, পরমাণুর আকারের কথা বলেছে। এখন আমরা দেখি এক এক করে মিলানোর চেষ্টা করি। দেখো আমরা জানি এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো কিন্তু হচ্ছে একটা পর্যায়মিতির ধর্ম আছে, মানে আকারের ব্যস্তানুপাতিক, মানে আকার যত ছোট হবে এই তিনটাই তত বৃদ্ধি পাবে, আকার যত বড় হবে এই তিনটাই তত কমবে। তাহলে দেখো অপশনে ডি নাম্বার অপশনে একটা দিছে পরমাণুর আকার বাড়তে থাকে। দেখো তো আমরা কিন্তু প্রথমে বুঝেছি এইটা একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যায় তখন মৌলের আকার কি হয়, বড় থেকে ছোট হয়, তাহলে ডি নাম্বার অপশন হবে না। এবার সি নাম্বার অপশনে আসা যাক। বলছে তড়িৎ ঋণাত্মকতা একই থাকে না, একই থাকে না। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু একটা পর্যায়ভিত্তিক ধর্ম, আকার বাড়ার সাথে বা কমার সাথে এটা কিন্তু পরিবর্তন হয়। বলছে একই থাকে না, এটা একই থাকে না, পরিবর্তন হবে। আবার ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, দেখো তো হ্রাস পায় কিনা, কি বলছি, মৌলের আকার যত বড় থেকে ছোট হবে তখন ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তাহলে দেখো মৌলের আকার বড় থেকে ছোট হচ্ছে, তাহলে কিন্তু তো ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি পাবে, এখানে বলছে হ্রাস পাবে। সো এইটা অপশন হবে না। এবার এ নাম্বার অপশনে আসা যাক। দেখো বলছে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আচ্ছা চেক করি বৃদ্ধি পায় কিনা। মৌলের আকার বড় থেকে ছোট হচ্ছে, বড় থেকে ছোট হলে কি হয়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আর ছোট থেকে বড় হলে আয়নীকরণ হ্রাস পায়। তাহলে বড় থেকে ছোট হচ্ছে, তাহলে কিন্তু আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। সো এ নাম্বারে জাস্ট একটা অপশন হিসেবে মিলে যাচ্ছে, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে প্রতি একক সেকেন্ডে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পূর্ণ হয় তাকে কি বলে, মানে এক সেকেন্ডে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকুই সম্পূর্ণ হয় ওইটাকে ওই বিক্রিয়ার হার বলে। সো মুখস্থ রাখবা, অ্যান্সারটা হচ্ছে বিক্রিয়ার হার। তো এই প্রশ্নে বলেছে হচ্ছে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান বের করতে বলেছে। সো দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা দেখে তোমাদের কিন্তু চিনতে হবে, এইটা কিন্তু একটা হচ্ছে ক্ষারীয় যৌগ। সো ক্ষারীয় যৌগের কিন্তু আমরা ডিরেক্টলি পিএইচ পাবো না, পিওএইচ বের হবে, ওইখান থেকে আমাদের একটা ফর্মুলা যে আছে ওইখান থেকে আমাদের পিএইচ বের করতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি দিয়ে আছে, এটা একটা ক্ষার, ক্ষারের কি বের হবে, ওএইচ, পিওএইচ বের হওয়ার ফর্মুলাটা হচ্ছে মাইনাস লগ OH, মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের হচ্ছে ঘনমাত্রা লাগবে। সো ঘনমাত্রা এখান থেকে পাবো, এই ঘনমাত্রাটা পাবো হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করলে কিন্তু এটার হচ্ছে ওই ক্ষারের ঘনমাত্রা বের হবে। সো দেখো ঘনমাত্রা যখন পার্সেন্টেজে দেওয়া থাকে, এই ঘনমাত্রার H সমান সমান হয় হচ্ছে 10x ডিভাইডেড হচ্ছে m, এইভাবে বের করা যায়। 10 গুণন x টা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে হচ্ছে 1%, মানে 1, আর m সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত বের করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, সো সোডিয়ামের ভর কত 23, অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 16, আর হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তাহলে 23 এর সাথে 1 যদি যোগ করে 24, 24 এর সাথে 16 যোগ করলে হবে হচ্ছে 40, তাহলে এমটা হবে কিন্তু 40। তাহলে এখানে ক্যালকুলেট করলে এই শূন্য কাটা, 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, 0.25। তাহলে এখানে বসে নেই, তাহলে দেখো কি হয়, মাইনাস লগ, এইটার ঘনমাত্রা কত পাইছি 0.25। সো এইটা একটু তোমাদের মুখস্থ রাখবে, যেহেতু ক্যালকুলেটর ছাড়া কিন্তু সহজে হাতে ক্যালকুলেশন করতে পারবে না, সে সাজেস্ট করবো মাইনাস লগ 0.25 এর মান আসবে হচ্ছে 0.5 পয়েন্ট সামথিং, মানে 0.6, এভাবে মুখস্থ রাখবা, কারণ হাতে ক্যালকুলেশন কিন্তু তাছাড়া টাফ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এটা কি পাইলাম, পিওএইচ, আমাদের পিওএইচ কিন্তু বের করতে বলেনি, পিএইচ বের করতে বলছে। আমরা জানি
আরেকটা পিএইচ এর সাথে পিওএইচ এর সম্পর্ক হচ্ছে পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ ইকুয়াল হচ্ছে 14। অর্থাৎ তাহলে পিএইচ সমান সমান কি হবে, পিএইচ সমান সমান হবে 14 মাইনাস পিওএইচ। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করি 14 মাইনাস পিওএইচ কত পাইছি 0.6। তাহলে 14 থেকে যদি 0.6 মাইনাস করো তাহলে হবে হচ্ছে 13.4। তাহলে পিএইচ এর মান পেলাম হচ্ছে 13.4। সো অ্যান্সারটা দেখো ডি নাম্বার অপশন যদি মিলে যাচ্ছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্যটা কি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্যটা মুখস্থ রাখবা যে ডিই ডিভাইডেড হচ্ছে ডিভি আর হচ্ছে টি ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে আদর্শ গ্যাসের সত্য। এটা মানে কি বোঝাচ্ছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, যার কারণে হচ্ছে এই অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না এবং প্রসারণ এবং সংকোচন ঘটে না, হচ্ছে আয়তনও কনস্ট্যান্ট থাকে, মানে 0 হয়। মানে ডিভি ডিই মানে হচ্ছে পরিবর্তন বোঝাইছে, এই অন্তস্থ শক্তির পরিবর্তন 0 হয় আর হচ্ছে এই আয়তন যেটা সংকোচন প্রসারণ ঘটে, যার কারণে হচ্ছে আয়তনটাও 0 হয় আর স্থির তাপমাত্রা দেয়। সো এটা তোমরা মুখস্থ রাখবা। দেখো এই প্রশ্নে বলছে সোডিয়াম বাতাসে পোড়ালে প্রধানত কোনটি পাওয়া যায়। সোডিয়ামকে বাতাসে পোড়াচ্ছে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাছে। সোডিয়ামকে আমরা যদি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই, অক্সিজেন অণুর সাথে কিন্তু বিক্রিয়া করাই, তাহলে কি ঘটবে দেখো এখানে কিন্তু O2 দুইটা, তাহলে আমাদের সোডিয়ামকে এখানে দুইটা নিতে হবে। তাহলে দেখো সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে হবে হচ্ছে সোডিয়াম টু অক্সিজেন 2 হবে, কারণ দুইটা সোডিয়াম আর দুইটা হচ্ছে অক্সিজেন, তাহলে হচ্ছে N2O2। অ্যান্সারটা হবে হচ্ছে N2O2, এটা মুখস্থ রাখবা। সো Na2O2। দেখো এই প্রশ্ন বলছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে কোনটা, এটা বের করতে বলছে, এটা মুখস্থ রাখবা। NH3, তারপর হচ্ছে N2O, OH, এইটা 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 এই তিনটা অপশনের ভিতরে যে আছে এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। আর একটা অপশনে যেটা আছে হচ্ছে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই একটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা মুখস্থ রাখবো যে ইলেকট্রোফাইল হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর তিনটা হচ্ছে নিউক্লিওফাইল। দেখো এই প্রশ্নে বলছে হচ্ছে অ্যানিলিনের সাথে যদি এইটা আর এইটা যদি শীতল অবস্থায় বিক্রিয়া করা হয় তাহলে কোনটা উৎপন্ন হবে। সো অ্যানিলিনের সংকেত কিন্তু হচ্ছে C6H5NH2, এটা অ্যানোলিন। এইটার সাথে হচ্ছে এইটা যদি শীতল অবস্থায় মানে হচ্ছে 0 থেকে হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস এর ভেতর সেলসিয়াস তাপমাত্রা যদি বিক্রিয়া করা হয় তাহলে যেটা উৎপন্ন হয়, এটা একটু বিক্রিয়াটি করে দেখো। এটা বিক্রিয়া করলে হবে C6H5N2Cl প্লাস হবে হচ্ছে NaCl আর হচ্ছে পানি উৎপন্ন হবে H2O, পানিটা হচ্ছে উৎপন্ন হবে। সো দেখো তাহলে উৎপন্ন হয়, দেখো একটা দুইটা তিনটা হচ্ছে যৌগ উৎপন্ন হয়। এইটার ভিতর দেখো অপশনগুলোর ভিতর দেখো এ নাম্বার অপশনে দেখো এইটা কিন্তু মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। জারক ও বিজারক উভয় রূপে ব্যবহৃত হয়। সো মুখস্থ রাখবো হচ্ছে এর ভিতর হচ্ছে H2O2 এই পার অক্সাইড গুলো যে আছে, এই পার অক্সাইডের ভেতর এই পার অক্সাইড H2O2 এইটা হচ্ছে একই সাথে জারকও ধর্ম প্রদর্শন করতে পারে, একই সাথে বিজারকও ধর্ম প্রদর্শন করতে পারে। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার H2O2। দেখো এই প্রশ্নে বলছে ফিউরানে কতগুলো কালোরাইজড ইলেকট্রন আছে, মানে কি ইংরেজি শব্দ দিছে তো আমাদের একটু এখানে বুঝতে একটু অসুবিধা হতে পারে। ফিউরানের এটার মেন্স হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টি, এটা আমাদের বের করতে বলছে। সো দেখো আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে একটা ফিউরানের গাঠনিক চিত্র যদি অঙ্কন করে দেখো, এইটা একটা ফিউরানের গাঠনিক, এখনো হয়নি, এখানে এভাবে এভাবে হবে, এইটা কিন্তু ফিউরানের হচ্ছে গাঠনিক সংকেত। সো দেখো এখান থেকে বুঝতে পারছি এইখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানে একটা মুক্ত জোড় মানে সরি এখানে একটা সঞ্চলনশীল ইলেকট্রন আছে, এখানে কিন্তু একটা সঞ্চলনশীল ইলেকট্রন আছে। তাহলে অ্যান্সার কয়টা হবে 2। দেখছো এ নাম্বার অপশন আছে।
সুন্দরভাবে এ নাম্বার অপশন দিবা, পরে আসে অ্যান্সার মিলাবে, দেখবা যে ভুল অ্যান্সার দিছো। কেন ভুল দিয়েছো? কারণ দেখো, সঞ্চালনশীল ইলেকট্রন কিন্তু মুক্ত ইলেকট্রন যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে সঞ্চালনশীল মানে এভাবে ঘুরতে পারে, বুঝতেছো? তাহলে দেখো এইখানে যে অক্সিজেন আছে, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু দুই জোড়া ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় থাকে। তাহলে কিন্তু আমাদের হচ্ছে সঞ্চালনশীল ইলেকট্রন ক্ষেত্রে মুক্ত জোড় যে আছে ইলেকট্রন সেইটা হিসাব করতে হবে। তাহলে দেখো এইখানে একটা সঞ্চালনশীল ইলেকট্রন, এখানে হচ্ছে দুইটা, এখানে আর হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে চারটা, আর এইখানে আর হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে ছয়টা। তাহলে ফিউরানের মুখস্থ রাখবা, ফিউরানের টোটাল মোট সঞ্চালনশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তো আশা করি বুঝতে পারছো, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটা থিওরিটিক্যাল প্রশ্ন, বলছে হু অনুমোদিত মানে WHO অনুমোদিত পানি দূষণের কট এর সর্বোচ্চ মাত্রা কত? সো WHO এর অনুমোদিত পানির সর্বোচ্চ করের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। এটা তোমরা মুখস্থ রাখবে, 10 মিলিগ্রাম পার লিটার। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে 2019-20 সেশনে তোমাদের শর্ট সিলেবাস থেকে যতগুলো প্রশ্ন এসেছিল, এই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। সো আমার যদি বোঝানোর ক্ষেত্রে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও তোমাদের মতো কিন্তু একজন স্টুডেন্ট। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।